আসসালামু আলাইকুম। 18 বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রায়হান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত উত্তরাঞ্চল সহ সারা দেশের জনজীবন। দ্বিতীয় দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে 8.8 ডিগ্রি সেলসিয়াস। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্বতন্ত্র নির্বাচন করবেন রুমিন ফারহানা। প্রয়োজনে দল ছাড়ার ঘোষণা। জয়ের ব্যাপারে আশাবাদী জামাতের প্রার্থী। এবং কিশোরগঞ্জের পাগলা মসজিদে দান বাক্সে মিলল 35 বস্তা টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার। অতীতের সব রেকর্ড ভেঙেছে দাবি ডিসি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক এবং অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছে, গুরুতর আহত হয়েছে আরও 2 জন। সকাল 7:30টার দিকে ভাঙ্গা খুলনা মহাসড়কের মনসুরাবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। ভাঙ্গা হাইওয়ে পুলিশ জানায়, ভাঙ্গা থেকে খুলনাগামী একটি ট্রাকের সঙ্গে সামনে থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 3 জন নিহত হন এবং আরও 2 জন গুরুতর আহত হন। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ, স্থানীয় থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। কক্সবাজারের বিআইডব্লিউটিএ ঘাটে নোঙ্গর করা সেন্ট মার্টিন গ্রামে পর্যটকবাহী জাহাজে অগ্নিকাণ্ডে পুড়ে মারা গেছেন নূর কামাল নামের এক কর্মচারী। অগ্নিদগ্ধ হয়ে ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়। ভোরে দ্য আটলান্টিক ক্রুজ নামের জাহাজে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘাটে নোঙ্গর করার কিছুক্ষণ পর জাহাজের ভেতর থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। এরপর অল্প সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। সেন্ট মার্টিন গ্রামে পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন স্কোয়াবের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, আগুন লাগার সময় জাহাজে কোনো পর্যটক ছিলেন না, ফলে বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন যাও দেখছি আমরা তখন আমরা ফর্ম ইউজ করছি আগুন নেভানোর জন্য। আগুন আমরা নেভাইতে পারিনি। যেখানে আমাদের এক্সট্রা কেবিনের সামনে একটা বোর্ড আছিল, কারেন্টের বোর্ড, এই বোর্ডের থেকে আগুন লাগছে। ধোঁয়া সরে গেছে, আমরা কিছু দেখতে পাচ্ছি না। তাড়াহুড়া করে অক্সিজেন সবকিছু দিয়া আমরা গ্যাস বিভিন্ন দিয়ে নিয়ন্ত্রণ, পানি দিয়ে নিয়ন্ত্রণ করতে চাইছিলাম। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কারো পক্ষে নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুপুরে ভোলার সরকারি স্কুল মাঠে ভোটের গাড়ি ক্যারাভ্যান উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী 12 ফেব্রুয়ারি খুবই উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গত 15 বছর সত্যিকার অর্থে দেশে কোনো নির্বাচন হয়নি বলে মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টার। আমরা চাই একটি নির্বাচন হোক যেটাতে মানুষ তার ইচ্ছা মতো ভোট দিতে পারবে। এই সরকার কিন্তু কোন দলের পক্ষে নয়, আমি স্পষ্ট ভাবে বলে দিচ্ছি আপনাদের। আপনার গণভোটের প্রশ্ন আছে, আপনি আসলে দুটো ব্যালটে ভোট দেবেন, একটা ছোট না অথবা না রঙিন ব্যালট, আর একটা নর্মাল ব্যালট। আমরা সবসময় যেটা দেখে আসছি সেটাতে আপনার প্রার্থীদের নাম থাকবে, সেখানে আপনি ভোট দেবেন। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত উত্তরাঞ্চল সহ সারা দেশের জনজীবন। দ্বিতীয় দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে রেকর্ড করা হয় 8.8 ডিগ্রি সেলসিয়াস। যশোর বিমানবন্দর আবহাওয়া অফিস জানায়, গতকালও যশোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। শুক্রবার সেখানে তাপমাত্রা ছিল 9 ডিগ্রি সেলসিয়াস। এতে মানুষের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী তাপমাত্রা 8.1 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে আসলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। চুয়াডাঙ্গায় ক্রমাগত কমতে শুরু করেছে তাপমাত্রা। শনিবার সকালে জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় 10.6 ডিগ্রি সেলসিয়াস। চলতি মাসের শেষ এবং জানুয়ারির প্রথমার্ধে জেলায় মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া বিভাগ। কুড়িগ্রামে হিমেল হাওয়ার দাপটে জেঁকে বসেছে শীত। ভোরে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 11.2 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশা ও শীতের তীব্রতায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে কৃষি শ্রমিক ও খেটে খাওয়া দরিদ্র মানুষেরা। জামালপুরে ঘন কুয়াশা ও শীতের তীব্রতা বেড়েছে। দিনের বেলায়ও সড়ক মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। বরিশালে লঞ্চঘাট, বাস টার্মিনাল সহ বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন ছিন্নমূল মানুষেরা। সকালে বরিশালের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 12.5 ডিগ্রি সেলসিয়াস।
ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্বতন্ত্র নির্বাচন করবেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি জানান, প্রয়োজনে দল ছাড়বেন, তবু নির্বাচন থেকে সরবেন না। এই আসনটি জমিয়তে উলামায়ে ইসলামের জুনায়েদ আল হাবিবকে ছেড়ে দিয়েছিল বিএনপি। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী জামাতের প্রার্থী মাওলানা মোবারক হোসেন। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি ইসাক সুমনকে সাথে নিয়ে মিজান শাহজাহানের রিপোর্ট। মেঘনা নদীর একপারে কিশোরগঞ্জের ভৈরব। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে সৈয়দ নজরুল ইসলাম সেতু পার হয়ে ওপারে যেতেই গাড়ির চাকা স্পর্শ করল আশুগঞ্জের মাটি। আশুগঞ্জ, সরাইল ও বিজয়নগর উপজেলার একাংশ নিয়ে সংসদীয় আসন ব্রাহ্মণবাড়িয়া 2। এই আসনে বিএনপি কোনো প্রার্থী দেয়নি। তাদের শরিক জুনায়েদ আল হাবিব খেজুরগাছ প্রতীকে নির্বাচন করবেন এখানে। আলেম যেহেতু দাঁড়াইছে, আশিকে রাসূল, আমরা ওনাকেই চাই। জুটের থেকে যেহেতু নির্বাচন দিছে, যেহেতু দলতে দিছে না, যেহেতু যোগ্য প্রার্থী দেখে আমরা ভোট দেব। দল মনোনয়ন না দিলেও স্বতন্ত্র নির্বাচন করবেন সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা ব্যারিস্টার রুমিন ফারহানা। দল দলের মতন করে তাদের সিদ্ধান্ত নেবে, আমি আমার সিদ্ধান্ত আমার মতো করে নেব। আমি আমার নেতা কর্মীদের সঙ্গে কথা বলবো, তারা যদি বলে তাহলে আমি সেই পথে যাব, তবে নির্বাচন আমি করব। তবে আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ জানান, তাদের আসনে ব্যালট পেপারে ধানের শীষ থাকবে না, তারা খেজুর গাছের পক্ষেই কাজ করবেন। দলের সিদ্ধান্তই চূড়ান্ত আমরা মনে করি। দেশনায়ক জনাব তারেক রহমান দেশের সার্বিক অবস্থার কথা বিবেচনা করে জোটকে আসনটা ছেড়ে দিয়েছেন। দেশনায়ক জনাব তারেক রহমানের এই সিদ্ধান্তকে গ্রহণ করে নিয়েছে। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে দাঁড়িপাল্লার প্রার্থী জেলা জামাতের আমির মাওলানা মোবারক হোসেন। 5 বছরে এই 55 বছরের যে গ্যাপগুলি, অবহেলিত সংখ্যাটা বাদ দিয়ে এলাকার জনমানুষের চাহিদা পূরণ সক্ষম হবে ইনশাআল্লাহ। আশুগঞ্জে মেঘনা নদীর তীরে ধানের বিশাল পাইকারি বাজার। হাওড়া অঞ্চলের এসব ধান 4 শতাধিক অটোমেটিক রাইস মিলে সিদ্ধ হয়ে 15 ঘন্টায় চালে রূপান্তরিত হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপজেলা বলা হয় আশুগঞ্জকে। এখানে 11টি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে একটি সার কারখানা। এছাড়া এটি একটি গুরুত্বপূর্ণ নদী বন্দর। এত কিছু থাকার পরেও ব্রাহ্মণবাড়িয়ার এই উপজেলাটি এখন পর্যন্ত পৌরসভায় উন্নীত হয়নি। তাই এখানকার ভোটাররা বলছেন, আগামীতে যিনি সংসদ সদস্য হবেন তাকে প্রতিশ্রুতি দিতে হবে যেন আশুগঞ্জকে প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত করা হয়। মিজান শাহজাহান, এটিএন বাংলা, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া। নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ভালুকা উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ 11 আসনের প্রার্থীরা। শিল্পাঞ্চল হিসেবে পরিচিত এ আসনে বড় সমস্যা যোগাযোগ ব্যবস্থা, মাদক ও চাঁদাবাজি। আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে জয় পেতে মরিয়া বিএনপি ও জামাত ইসলামের প্রার্থীরা। তাদের অঙ্গীকার, ক্ষমতায় আসলে নাগরিক সুবিধা নিশ্চিতের পাশাপাশি গড়ে তোলা হবে আধুনিক ভালুকা। তরিক ইসলামের রিপোর্ট। দেশের প্রথম মডেল থানা ও অন্যতম বেসিক শিল্পনগরী ভালুকা। রাজধানী ঢাকা থেকে 70 কিলোমিটার দূরে ময়মনসিংহের অন্তর্গত ভালুকা উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ 11 আসন। এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 3.5 লাখ। ভোটাররা বলছেন, এখানকার অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, চাঁদাবাজি ও মাদক এবারের নির্বাচনে সমীকরণ হিসেবে কাজ করবে। আগে মানে অনেক মারামারি, কাটাকাটি অনেক কিছুই হইতো, এইগুলো থেকে অনেকটাই বিরত আলহামদুলিল্লাহ। ক্ষমতায় যে ফেরস্তায় আসো, এর তো কোনো সরকারি ভাতা নাই, সরকারি তো কোনো বেতন নাই, ওরা দল ক্ষমতা দিয়ে তো চলে খাবো। যারাই ক্ষমতা আসুক না কেন, 1 নম্বর দুর্নীতি যেন 0 টলারেন্সে যায়। পথে পথে দেখা মেলে প্রার্থীদের নির্বাচনী ব্যানার আর ফেস্টুন। ভোটযুদ্ধে জয়ী হতে চলছে উঠান বৈঠক ও প্রচারণা। নির্বাচনে জয়ী হলে আধুনিক ভালুকা গড়ার প্রত্যাশা বিএনপি ও জামায়াতের মনোনীত প্রার্থীদের। রাজধানী ঢাকার পরে এই ভালুকাকে সারা বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় উপশহর হিসাবে আমরা এই ভালুকাকে প্রতিষ্ঠিত করতে চাই। আধুনিক শিল্প সমৃদ্ধ শিক্ষানগরী হিসাবে আলোকিত ভালুকা আমরা করতে চাই। সবার কাছেই যাচ্ছি এবং এই মেসেজটা পাচ্ছি যে আমরা 100% ইনশাল্লাহ আমরা জয় লাভ করতে পারবো। ভালুকার বেশিরভাগ ব্যবসায়ী তারা জানে যে জামাত ইসলামের যদি এমপি নির্বাচিত হয় তাহলে আমার চাঁদা দেওয়া লাগবে না। এই যে পরিবহন সেক্টর বলেন, প্রত্যেকটা সেক্টরে বলেন, এগুলো অব্যাহত আছে 54 বছরই। এলাকা ও জীবনমান উন্নয়নের যোগ্য প্রার্থীকে বেছে নেওয়ার কথা জানান ভোটার ও সাধারণ মানুষ। রাজধানীর খুব কাছে হলেও উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত ময়মনসিংহের ভালুকা উপজেলা। এই উপজেলাটি মূলত আওয়ামী লীগের ঘাঁটি থাকলেও এবারের ভোটযুদ্ধ হতে যাচ্ছে বিএনপি ও জামাত মনোনীত প্রার্থীর মাঝে। এরই মধ্যে এই এলাকার ভোটাররা করছেন নানান সমীকরণ। তারা বলছেন, এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, মাদক নির্মূল ও সন্ত্রাস দমনে যারাই ভূমিকা রাখবে তারাই এগিয়ে যাবে আগামীর ভোটযুদ্ধে।
তরিক ইসলাম, এটিএন বাংলা, ময়মনসিংহ, ভালুকা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে চট্টগ্রাম থেকে নির্বাচনী হালচাল জানাচ্ছেন আবুল হাসনাত। শেষ মুহূর্তে চট্টগ্রামের 2টি আসনে প্রার্থী পরিবর্তন এবং 1টি আসনে নতুন করে প্রার্থী দিয়েছে বিএনপি। এর মধ্যে চট্টগ্রাম 10 আসনে প্রার্থী ছিলেন বিএনপির হেভিওয়েট প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ সে তার আসনটি পরিবর্তন করে চট্টগ্রাম 11 বন্দর পতেঙ্গা আসনে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং তার আসনটি দেয়া হয়েছে সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের পুত্র সাইদ আল নোমানকে। অপরদিকে চট্টগ্রাম 4 আসনে বিএনপি প্রার্থী দিয়েছিল দলের আরেক সদস্য জনাব কাজী সালাউদ্দিনকে। সে আসনে আজকে শেষ মুহূর্তে প্রার্থী পরিবর্তন করে দেওয়া হয়েছে দলের সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে। আমরা জানতে পেরেছি চট্টগ্রামের আরও কয়েকটি আসনে বিএনপি প্রার্থী পরিবর্তন করতে পারে। এই ছিল চট্টগ্রাম থেকে সালাম স্টিল ভোটের গাড়ির সর্বশেষ খবর। জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 4 সীতাকুণ্ড ও আকবর শাহ পাহাড়তলী আংশিক আসনে বিএনপি প্রার্থী হিসেবে নতুন করে মনোনয়ন পেয়েছেন দলের সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মনোনয়নপত্র সহ আজ চট্টগ্রামের ভাটিয়ারীতে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন তিনি। এ সময় সকল মতপার্থক্য ভুলে একযোগে কাজ করার জন্য তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। এর আগে এ আসনে দলীয় মনোনয়ন পেয়েছিলেন কাজী মোহাম্মদ সালাউদ্দিন। অবৈধ অস্ত্র উদ্ধার ও পেশি শক্তি নিয়ন্ত্রণ করতে না পারলে বহুল প্রতীক্ষিত নির্বাচন উৎসব মুখর হবে না বলে আশঙ্কা করছে নির্বাচন ব্যবস্থা ও সংস্কার কমিশনের সদস্য জেসমিন টুরি। নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ভয়েস নেটওয়ার্কের উদ্যোগে খুলনা অঞ্চলের নির্বাচন পর্যবেক্ষকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালায় তিনি একথা বলেন। সকালে খুলনা শিল্পকলা একাডেমি থিয়েটার হলে আয়োজিত কর্মশালায় সংস্থার স্টিয়ারিং কমিটির সভাপতি এনায়েত হোসেন, ভয়েস নেটওয়ার্কের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডক্টর শাহাবুল হক ও খুলনা বিভাগীয় অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রাজু আহমেদ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। সঞ্চালনায় ছিলেন ভয়েস নেটওয়ার্কের সদস্য সচিব এবং এটিএন বাংলার প্রধান প্রতিবেদক একরামুল হক সান। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার নির্বাচনী আসনগুলোর 3 শতাধিক পর্যবেক্ষক কর্মশালায় অংশ নেন। শৃঙ্খলা যদি আমরা ঠিক না করতে পারি, নির্বাচনী পরিবেশটা যদি আমাদের সেই মাত্রায় সঠিক না থাকে, তাহলে কিন্তু অনেকগুলো ঝুঁকি বেড়ে যাবে। যেমন আছে অবৈধ অস্ত্র আছে এবং অবৈধ টাকা আছে, এই দুটো নির্বাচনকে কলুষিত করার জন্য যথেষ্ট। কিশোরগঞ্জে পাগলা মসজিদে দান বাক্স থেকে অতীতের সকল রেকর্ড ভেঙে এবার পাওয়া গেল 35 বস্তা টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার সহ বৈদেশিক মুদ্রা। জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা ও পুলিশ সুপার ডক্টর এস.এম. ফরহাদ হোসেনের উপস্থিতিতে 3 মাস 27 দিন পর সকালে 13টি দান বাক্স খোলা হয়। এখন চলছে টাকা গণনার কাজ। গণনা কাজে অংশ নিয়েছেন আল জামিয়াতুল ইমদাদিয়া ও পাগলা মসজিদের এতিমখানা সহ 2টি মাদ্রাসার প্রায় 360 জন শিক্ষার্থী, মসজিদের 45 জন স্টাফ, ব্যাংকের 100 জন কর্মী এবং মসজিদ কমিটি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ মিলে প্রায় 500 লোক। মানুষের দানের এই টাকা দিয়ে তুরস্কের আদলে একটি আধুনিক ইসলামিক কমপ্লেক্স ও রিসার্চ সেন্টার তৈরি করা হবে। এছাড়া পাগলা মসজিদের ব্যাংক অ্যাকাউন্টে বর্তমানে 104 কোটি টাকা এফডিআর হিসেবে রাখা আছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আমরা 30 আগস্ট 2025 তারিখে খুলেছিলাম, তখন টাকার পরিমাণ ছিল 12,09,37,220 টাকা, যা গণনা শেষে রূপালী ব্যাংক মসজিদের অ্যাকাউন্টে জমা করা হয় এবং প্রাপ্ত স্বর্ণ সহ অন্যান্য দ্রব্য এবং ডলারগুলো জেলা প্রশাসনের ট্রেজারিতে জমা রাখা হয়। এখন 104 কোটি টাকা রয়েছে। 58 কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে 2025-26 মৌসুমের 63তম মাড়াই মৌসুম শুরু করলো। সক্ষমতার দিক থেকে দেশের বৃহৎ চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠান জয়পুরহাট চিনি কল শুক্রবার বিকেলে ডোঙ্গায় আখ নিক্ষেপের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাকসুরা নূর। জয়পুরহাট চিনিকল চত্বরে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম.এ. কামাল বিল্লাহ, জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ খবির উদ্দিন মোল্লা, জয়পুরহাট স্থানীয় সরকারের উপপরিচালক উত্তম কুমার রায় ও জেলা
উপজেলার জামাতের আমির ফজলুর রহমান। এবার 2025-26 মৌসুমে 3002 একর জমিতে আখের আবাদ হয়েছে। এসব জমির 55,000 মেট্রিক টন আখ থেকে 2,970 মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে চিনিকল কর্তৃপক্ষ। ফরিদপুর জেলা স্কুলের 185 বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত 2 দিনের অনুষ্ঠান শেষে দিনের শুক্রবার রাতে বহিরাগতদের হামলায় স্কুলের সাবেক ও বর্তমান 20 শিক্ষার্থী আহত হয়েছে। এই সময় অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়। হামলার পরে আয়োজক কমিটি ও আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শুক্রবার রাতে জেলা স্কুল চত্বরে নগর বাউলের সঙ্গীত পরিবেশনের কথা ছিল, তবে জেমসের অনুষ্ঠান শুরুর আগ মুহূর্তে বহিরাগতরা অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে চায়। তখন তাদের বাধা দেওয়া হলে বাহির থেকে ইট পাটকেল নিক্ষেপ করে মঞ্চ দখল নেওয়ার চেষ্টা করে তারা। পরে স্কুলের শিক্ষার্থীদের প্রতিরোধে বিক্ষুব্ধরা সরে যেতে বাধ্য হয়। এরপর রাত 10টার দিকে আয়োজক কমিটির আহ্বায়ক ডাক্তার মুস্তাফিজুর রহমান শামীম মঞ্চ থেকে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় ফরিদপুর জেলা প্রশাসকের নির্দেশে জেমসের অনুষ্ঠান বাতিল বলে ঘোষণা করেন। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন অনুষ্ঠান আয়োজনকারীরা। এসো মিলি ঐক্য টানে তোমার আমার শিখর যেখানে, এই স্লোগানে র্যালি, আলোচনা সভা ও সংস্কৃতি অনুষ্ঠানের মধ্য দিয়ে বগুড়ায় সোনাতলা উপজেলার সিহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতবর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছে। সকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠান উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও এ আয়োজনের প্রধান অতিথি ডক্টর আব্দুল্লাহিল বাড়ি। পরে বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। প্রাক্তন ও বর্তমান বিপুল সংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অবৈধভাবে মিয়ানমারে পাচারকালে 1000 লিটার ডিজেল, 650 বস্তা সিমেন্ট ও একটি ইঞ্জিন চালিত বোট সহ 11 জন পাচারকারীকে আটক করেছে নৌবাহিনী। বঙ্গোপসাগরে টহল চলাকালে শুক্রবার কুতুবদিয়া বহিনঙ্গর এলাকায় অভিযান চালিয়ে এফবি অঙ্কিতা অন্বেষা নামক একটি বোট এবং চোরাকারবারিদের আটক করা হয়। আটককৃতরা জানায়, অধিক মুনাফা লাভের আশায় ডিজেল ও সিমেন্টগুলো মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। যশোরের শীতকালীন উৎসব হিসেবে গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামের পশ্চিমপাড়া মাঠে স্থানীয় যুব সমাজের আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় যশোর ও এর আশেপাশের জেলায় 19টি গরুর গাড়ি অংশ নেয়। এতে প্রথম হয়েছে নড়াইল জেলার নূর মিয়ার গাড়ি, দ্বিতীয় হয়েছে নলডাঙ্গার এনামুল হকের গাড়ি ও তৃতীয় হয়েছে হাগরার আসাদ মিয়ার গাড়ি। প্রথম পুরস্কার হিসেবে ফ্রিজ, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে বিজয়ীদের 24 ইঞ্চি LED টিভি দেওয়া হয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।